আচ্ছা, আমি যে গাছটার নিচে বসে আছি, এটার বয়স কত হবে? 20, 30, 50 হবে হয়তো একটা। তো কী সব গাছের বয়স নিয়ে অযথা মেধা ক্ষয় করছি? কী লাভ এই গাছগুলোর বয়সের হিসেব কষে? তবে যাই হোক, প্রায় 50 বিঘা দেয়াল ঘেরা এই জায়গাটার মাঝে মধ্যে বিভিন্ন রকমের গাছগুলো কিন্তু বেশ ছায়া দেয়, সৌন্দর্য বাড়ায়। কিছু কিছু গাছের ফুলেরা সৌন্দর্যের সাথে সাথে আবার সুবাসও ছড়ায়। এই এত বড় অঙ্গনটিতে এখানে প্রায় প্রতিদিন কত মানুষ আসে, আবার ফিরেও যায়। এদের মধ্যে কেউ কেউ স্থায়ী বসবাসের জন্য আসে, যারা ফিরে যায় তারা যাকে নওশার মতো, দুলহার মতো সাজিয়ে আতর, গোলাপ আর লবণ কাঠের গন্ধে ভরিয়ে সাদা পোশাকে জড়িয়ে রেখে যায় এখানকার আলো বাতাসহীন এক অন্ধকার ঘরে। তাকে আমরা তার পূর্ব পরিচয় ভুলে গিয়ে লাশ নামে পরিচয় দিই। এখানে আমিও একদিন এসেছিলাম, কিন্তু কাউকে রেখে চলে যাইনি। থেকে গিয়েছিলাম লাশ হয়ে নয়, জলজ্যান্ত মানুষ হয়ে। এই গোরস্থানের মায় আটকে আছি। এখানে থেকে গেলাম লাশ ধোয়ানো, কবর দেয়া এসব কাজ নিয়ে। এখানকার কবর পরিচালনা কমিটি কেন যেন বিশ্বাস করে কাজটা আমাকে দিয়েছিল। সেই কবে থেকে এই 8-9 বছর ধরে আমি এখানে প্রতিদিনই দেখছি জ্যান্ত মানুষগুলো কেমন লাশ হয়ে এখানে চিরনিদ্রায় শায়িত হচ্ছে, আর ফিরতে পারছে না এই গোরস্থান থেকে। তবুও আমাদের কত লোভ, মোহ, এই লোভ আর মোহের কঠিন বেড়াজাল থেকে কোনোভাবে মুক্ত করতে পারছি না নিজেকে। আমাদের মনে একবার আসছে না এই যে শঠতা, প্রবঞ্চনা, ছল চাতুরি দিয়ে অন্যকে ঠকিয়ে যেন তেন উপায়ে শুধু সম্পদ বাড়াতে চাচ্ছি, বাড়িয়ে চলছি। কত অন্যায়ভাবে পরের অধিকারকে হরণ করছি, নিজেকে সম্রাট মনে করছি, অমর মনে করছি নিজেকে। তা যে সবই মিথ্যে মরীচিকা, তা বারবার মনে হয়েও বারবার ভুলে যাচ্ছি। এই ক্ষুদ্র সময়ের জীবনটাকে অনন্তকালের জীবন মনে করছি। তাকে আমরা ওস্তাদ, আপনি এইখানে আর আমি আপনার অফিস ঘর থেকে শুরু করে কবরস্থানের সব জায়গা খুঁজে এলাম। কেন রে চাঁদ, কি হয়েছে? কি হয় নাই কর? অ্যাক্সিডেন্ট হওয়া বেওয়ারিশ লাশ। কোথায়? ওই যে লাশ ধরনি করে, চলেন। আমাকে যেতে হবে কেন? মতি, আলমগীর ওরা নেই? এরা তো আছে, তা করে যে তোর কাম হবে না। কেন? আরে এটা তো পুরুষ মানুষের লাশ না, মহিলা মানুষের লাশ ধোয়াইতে হইব। চলেন। মহিলা মানুষের লাশ ধোয়াতে হবে? আমি কি করব? রাবেয়া বউ আছে না, রাবেয়া বউর কাছে যায়। আপনারা যাইতে বলতেছে কি সাথে? রাবেয়া খালা তো নাই। নাই মানে? কোথায় গেছে? ওস্তাদ, আপনি ইদানিং একবার মন ভোলা হয়ে গেছে। কেন রে, আমার আবার কি হলো? কি হয় নাই? রাবেয়া খালা যে আপনার কাছ থেকে ছুরি নিয়ে ঢাকায় গেছে হের মেয়ে রানীর চিকিৎসা করানোর জন্য, এটা আপনি ভুলে গেলেন? ও তাই তো। শোন চাঁদ, কোন? তুই খাদিজাপুরে খবর দে, লাশ ধোয়াইতে হবে। আর যে ফরিদ ভাইয়ের শেষ বিদায় দোকানটা আছে না, ওই দোকান থেকে কাফনের কাপড়, আতর, গোলাপ জল যা যা লাগে আমার কথা বলে নিয়ে আয়। আমি দেখি কবর খোঁড়ার ব্যবস্থা করি। হায় রে আমার কপাল, আমি তো নওশের চাচা আর আলম চাচারে লাগাই দিছি কবর খোঁড়ার কাছে। বাহ, এই না হলে আমার চাঁদ বাহাদুর। তুই যা খাদিজাপুরে নিয়ে আয়। আমি দেখি মৌলানা সাহেবকে একটা নোটিশ দিয়ে আসি। আরে ওস্তাদ, আপনি কি আমার নতুন মানুষ পাইছেন? আমি তো মাওলানা সাহেবরে অনেক আগে থেকে কয়ে রাখছি, বাদ আসর জানাজা হইব। সাব্বাস বেটা। তাহলে আমি এইখানে আরেকটু বসি, কবর খোঁড়া শেষ হলে খবর দিস। তা আমিও জায়গা, সময় বেশি নাই। যা। ভারী ভালো ছেলে চাঁদ। শুধু চাঁদ কেন, এইখানে এই কবরস্থানের সবাইকে আমার কাছে পবিত্র মনে হয়। কি কবরস্থানের মাঝখানে সময় তো
এই কবরস্থানের সেবায় যারা নিয়োজিত সব পেশার মানুষকে আমার কাছে পবিত্র মনে হয়। আলম, বলো কি বলতে চাইছো? কি আর বলবো ফরিদ ভাই, তোমার এই শেষ বিদায় দোকানের হিস্ট্রিটা নাকি খুব আজব। হ্যাঁ, তা বলতে পারো। ধরো আজ থেকে 20-25 বছর আগের কথা। আমাকে সগলায় ফরিদ মাস্তান বলতো। আর এখন কয় ফরিদ সাধু। হ্যাঁ, একদিন একটা লোক আসছিল ওই গলি দিয়া, আর আমি আসছিলাম উল্টা দিক দিয়া। দেখলাম একটা লোক ওয়ালাইকুম সালাম। তোমরা কারা ভাই? আমরা চিনতে পারেন নাই? না। আমরা হইলাম আপনার ভাইস্তা। কি আছে বাইরে করেন। কিছু না। কোনো কথা হইব না। কোনো কথা হইব না। লিনা ভাই, লিনা। আল্লাহ, কি হয়েছে? কাঁদছো কেন? আমি ভিক্ষা করে আমার মেয়ের লেগা কাপড়ের টাকা জোগাড় করেছিলাম। দুটা ছেলে এইটা নিলিয়া গেল। ওর আমার মায়ের কেমনে কাপড় দিব, কেমনে ইজ্জত ডাকবো? আল্লাহ, এই মুশকিল থেকে আমি কেমনে উত্তর পাবো? এখন আমি কি করব? আল্লাহ, আমি কি করব? লাশ কোথায়? কবরস্থানে। কবরস্থানে? আমার কেমনে আমার মেয়ের দাফন করবো? চিন্তা করেন না, আসেন আমার সাথে, আসেন আসেন। তারপর কি হলো? তারপর লোকটার কান্নাকাটিতে আমি কেমন জানি হয়ে গেলাম। তারপর নিজের টাকা পয়সা দিয়া ও দাফন কামানোর ব্যবস্থা করলাম মেয়েটা। তারপরে দিলাম এই শেষ বিদায়ের দোকানটা। বাজারে কাম কাজ সব ছেড়ে দিলাম, বুঝছো? এখন তো তুমি গরিব মানুষকে বিনা পয়সায় তোমার এই শেষ বিদায় দোকানের কাফনের কাপড় সহ যাবতীয় জিনিসপত্র দিয়া দাফনের ব্যবস্থা করো। হ্যাঁ, তা বলতে পারো। আল্লাহ সুযোগ দিলে তা করি বটে। ও ফরিদ ভাই, আমারও তো মাস্টার ভাই দেখা করতে বলছিল। হ্যাঁ, তোমার এই গল্প শুনতে শুনতে আমি তো দেরি করে ফেলাইলাম। তো ঠিক আছে, তুমি যাও। এই শুধু শুধু আরে আরেক ভালো মানুষ হলো তোমাদের ওই আজাদ মাস্টার, বুঝছো? আমি তাহলে যাই। হ্যাঁ, যাও যাও। দেখ রাজা, ভাষা দিনের সব ফুলগুলো তুই লইছিল, আমি কিচ্ছু কইনি। স্বাধীনতা দিনের ফুলগুলো আমারই লইতে দে। তুই একলা লইবি কেন? আমারও ভাগ দিতে হইব। ভাগ দেবো কে? দেবো না। কি করবি তুই? দেখ রানী, ভালো না কইলাম, কি করবি? দে তোর ফুল আমার, দে। দেবো না। দে দে, দিব না। আরে এই 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 আরে রানী, ওর বই ওঠো। এই রাজা, তুই এর মালিকেন? হ্যাঁ, রাজা ঠিকই করছে। কি কি ঠিক করছে? আমি যদি এখন রাজার একটা থাপ্পড় দেই, আমি খাদিজা চুপ করে বসে থাকবো? আমিও চুপ করে বসে থাকবো না। আরে কি হলো, কি হয়েছে এখানে? ঝগড়াঝাটি কিসের? আমার ফুল রাজা নিয়ে নিতেছে মাস্টার সাহেব, আমারটাও রানী নিতেছে। আর এইসব নিয়ে খাদিজা আমার শাসাইতেছে। খাদিজা বউ, রাবিয়া বউ, বাচ্চাদের এসব বিষয় নিয়ে তোমরা কেন ঝগড়াঝাটি করবে? আমাদের সবাইকে এখানে মিলেমিশে কাজ করতে হবে, তাহলে আমাদের উন্নতি, এই গোরস্থান উন্নতি হবে। রানী, রাজা, রাজা এদিকে আসো, ফুলটা আমাকে দাও, আসো কাছে আসো। দুজন এখন একসঙ্গে মিলে যাও, হাত মিলাও, আর মারামারি হবে না, ঠিক আছে? শোনো, ফুল বিক্রি শেষ হলে আমার কাছে পড়তে চলে আসবা। চাঁদ কিন্তু তোমাদের থেকে লেখাপড়া এগিয়ে গেছে, এখন থেকে বন্ধুত্ব, আর মারামারি হবে না।
কি করছিস? কিছু না, এই আপনার অফিসটা একটু গুছাইতে। আচ্ছা চাঁদ, একটা কথা বলতো, তুই এইখানে কতদিন ধরে আছিস? এই 4-5 বছর। ভাই মরে গেল, তারপরে আপনার এখানে থাকতে দিলেন, কাম দিলেন, আবার আপনি পড়াশোনা শিখাইতেছেন, এই জন্যই তো আমি আপনার ওস্তাদ করি। তোর মায়ের কথা মনে পড়ে? পড়বো না কেন ওস্তাদ, অনেক মনে পড়ে। একই দিয়ে টোকাই না কয়েকটা গোস্ত নিয়ে অনেক সুন্দর করে রেঁধেছিল মা, অনেক মজা করে খাইছিলাম। গোস্তটা খাইয়া ছোট বোনটা ভেদ বমি করে মরে গেল। মরবো না কেন, ওই গোস্ত কি আমার পেটে সহ্য হয়? আরেকবার ইলিশ মাছ খাইতে চাইছিলাম বুঝলা, মা আমারে অনেক মাছ, এখন আর মারে না। কেন মারে না? মারে কইছিলাম কোনোদিন আর ইলিশ মাছ খাবো না, তাও মারে না। কেন মারে না? কেমনে মারবো? মা তো মইরাই গেছে গা। ওই যে আপনারা সবাই মিলে ওই গোরস্থানের কোনায় আমার মারে মারি দিলেন, কেমনে মারবো ভাই? মা তো মইরাই গেছে গা। আচ্ছা ওস্তাদ, মা কি আমারে দেখে? মা কি আমার কথা শুনতে পায়? ওস্তাদ, আমার না মায়ের অনেক মনে পড়ে ওস্তাদ। শুধু গোবরই ঘুরে যাবো আর আমার কাছে কোনোদিন পাবো না। আরে শোনো, এই গতরে কামের চাইতে এই কামের মধ্যে শান্তি আছে। আচ্ছা কি কও আকরাম ভাই? তা তো আছেই, তাছাড়া খবর খোঁজাই করে সোয়াব কামাই করতেছে না, অনেক সোয়াব, অনেক সোয়াব। বলো কি, আমরা কি শুধু সোয়াবই কামাই? সাথে সাথে তো বউ বাচ্চাদের খাওয়ান পিন্দনের কামাই রুজিও তো হয়। আজ তো তোমাদের কামাই রোজগার ভালোই হবে, একসাথে এতগুলা লাশ। কেন এতগুলো লাশ ধোয়ানাতে তোমাদের লাভ হবে না? তা অবশ্য হবে। তবে লাশ ধোয়ানির কাজ রেখে তুমি এখানে কেন? অনেকক্ষণ যাবত কারেন্ট নাই, 2টা লাশ গোসল করার দিকে রাবে আর খোদে যা পানি শেষ করে ফেলছে। আমরা যে লাশ গোসল করামু সেই পানিও নাই, কারেন্ট আসুক তারপর গোসল করাবো। আচ্ছা হঠাৎ করে এতগুলো লাশ আসলো কোত্থেকে? রোড অ্যাক্সিডেন্ট কেন শোনো নাই? আমরা এত খবর জানবো কেমন করে? আমাদের কাজ কবর খোদাই করা আর লাশ দাফন করা। এই তো ঘূর্ণিঝড়, লঞ্চ ডুবি আটকা এসে পড়ে, মানুষ মরে যায়। তো রাস্তাতে এত অ্যাক্সিডেন্ট হয় কেন? ড্রাইভার সাহেবরা একটু সাবধানে চালাইলেই তো রাস্তায় অ্যাক্সিডেন্ট কমে যায়, লোকজন কম মরে। এত বলার পরেও কারোর তো কোনো হুঁশ হয় না। হবে হবে, শাস্তির ব্যবস্থা হলে হুঁশ ঠিকই হবে। কিন্তু আমি ভাবতাছি এত এত লোকের কবর আমি খুঁড়ছি, আমি মরলে আমার কবরটা কে খুঁড়বে? আমি খুঁড়বো। আরে তুই কি জানিস কে আগে মরবে? সবই উপরওয়ালা জানে। এই যে এখন হাত চালা। আচ্ছা আচ্ছা, আপনার এই বড় বড় গোফদারিতে আপনার সমস্যা হয় না? তোর কি মনে হয়? আমার তো মনে অসুবিধা হয়। তাহলে হতে পারে। ওস্তাদ, একজন কবিরে দেখছিলাম আপনার মতো মোষ, তার আবার মোষটা সাদা সাদা, আর তার আবার ওই যে দাড়ি ছিল না। আপনার তো দাড়ি মোষ সবই লম্বা লম্বা। আজকের পড়াশোনা ঠিকমতো করেছিস নাকি শুধু শুধু পাকনামো করছিস? পড়াশোনা একদম ফিট। আচ্ছা, ওই বাজারে পুরনো একটা ফিল্মে দেখলাম আপনার মতো একজন নায়ক কি যে অ্যাক্টিংটা করলো না। আচ্ছা আচ্ছা, আপনি ওই ফিল্মে কাজ করেন না, একদম কঠিন লাগবে। সবাই সবাই আপনার দেখে একেবারে পুরো পাগল হয়ে যাবে। আর আমারও আপনার লোক একটু সার্গিত লইেন। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। তো একটা কাজ করতো, রহমত আর নওশরকে যে বল আমি লিখেছি। আচ্ছা ঠিক আছে।
কথা বললে কথা রাখবে আসসালামু আলাইকুম মাস্টার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা সবাই একসঙ্গে? মাস্টার ভাই, আপনাকে নতুন বছরে সালাম দিতে আসছি। তার সাথে একটা কথাও ছিল। কি কথা? না, কথা তেমন কিছু না। নতুন বছর আসলো, জিনিসপত্রের দামও মেলা বাড়ছে, তাই কমিটিতে বুঝলা আমাকে মজুরিটা যদি একটু বাড়িয়ে দিতেন তাহলে আমাকে খুব ভালো হইতো। দেখেন না গোরস্থানের পিছনে কত কষ্ট করে আমরা যে থাকি, কি কমু। আমি কমিটির কাছে আপনাদের কথা বলবো, কমিটি যদি বিবেচনা করে তাহলে। আপনি বললেই হবে। চেয়ারম্যান সাহেব আপনাকে খুব বিশ্বাস করে। দেখেন না কেমন করে এই গোরস্থানের সব দায়িত্ব আপনার হাতে তুইলা দিল। বছরের পহেলা দিন সকলেই রঙিন জামা কাপড় পরেছে, আর আমরা। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরাও নতুন কাপড় পরবে। কিন্তু ওই যে রঙিন পোশাকের কথা বললে না, মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে গেলে বিভিন্ন ধরনের রঙিন কাপড় পরে, কিন্তু এই কাপড়টা সাময়িক, এই রঙিন কাপড়টা স্থায়ী না। আর স্থায়ী কাপড় হচ্ছে সাদা। দেখলেন না গত পহেলা বৈশাখে সবাই যখন লাল সাদা রঙিন সাজে ঘুরছে, ঠিক তখন এই অঞ্চলে একজন বেতার শিল্পী সাদা কাপড়ের কাপড় পরে এলেন। আপনারাই তো তাকে দাফনের ব্যবস্থা করলেন। মানুষটা অনেক ভালো ছিল, জানা যায় মেলা মানুষ হয়েছিল। আচ্ছা, লোকটার নাম যেন কি ছিল? মোহাম্মদ আব্দুল খালেক। খুবই বংশীয় ঘরের মানুষ ছিলেন, তার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। দাফন শেষে আমি তার বাড়িতে গিয়েছিলাম। খালেক সাহেবের অসহায় মেয়ে দুটি, দিশি আর প্রীতি, তারা তাদের মেজ চাচাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে শেখে কান্না। চলে গেল মেজো আব্বা। কেন রে মা, আমি আসি না? আমি তো আসি তোদের জন্য। আমরা এতিম হয়ে গেলাম মেজো আব্বা। কে বললো তোরা এতিম হলি? আমি আসি না? হ্যাঁ, আমি তোদেরকে দেখবো। আমরা এখন আব্বা কোথায় পাবো? আমাদের কে কে আদর করবে? কেন রে মা, আমরা সবাই তোমাদেরকে আদর করব। তোমাদের কোনো অসুবিধা হলে তোমাদের মেজো আম্মাকে বলবে। আমাদের কি হয়ে গেল মেজো আব্বা? আব্বা কাঁদিস না, তোরা কাঁদিস না মা, তোরা কাঁদিস না মা। ওদের সংসারটা কিভাবে চলবে? ক্লাস 7-এ পরে প্রীতি, ইন্টারমিডিয়েটে পরে তিশির লেখাপড়ার খরচ কে যোগাবে? এসব কথা ভাবতে ভাবতে জলে ভাসানো ঝাপসা চোখ দুটো মুছতে মুছতে মরহুম খালেক সাহেবের বাড়ি থেকে বেরিয়ে এলাম। আর দেখেন মাস্টার ভাই, উনি তো পৃথিবীতে কিছু স্বাদ, কিছু কষ্ট, কিছু আনন্দ পাইয়া বিদায় নিল। আর তার পরের দিন আমি যে মায়েরারে গোসল করাইলাম, কাফন পরাইলাম, সে শুধু আইলো আর গেল, কিছুই বুঝলো না, কিছুই করলো না। একটা নিষ্পাপ শিশু। শুনছিলাম মাইয়াটা নাকি 1 ঘন্টা বাইচা ছিল। তার বাবা আর দাদা আদর করে নাম রাখছিল সৈয়দা রাহিমা। শুনলাম মেয়েটা নাকি একই বাড়ির একই বংশের, তো সৈয়দা হলো কেমনে? তুমি কিছুটা ঠিকই ধরেছ। ওই শিশুটা ওই বংশের না, কিন্তু শিশুটার মা খালেক সাহেবের মেজো ভাইয়ের মেয়ে, তারা একই বংশের। তিনি একজন বড় শিল্পী, কিন্তু দুর্ভাগ্য এই পরিবারটির। ভবিষ্যতে বাংলা নতুন বছরের উৎসবের সব আনন্দ করবে, কিন্তু এই পরিবারটি দুঃখ নিয়ে দিন কাটাবে। সময়ের সাথে সাথে সবই সয়ে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। ঠিক আছে, আপনারা এখন যান। আমি আজই কমিটির চেয়ারম্যানের সাথে আপনাদের বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। এই সব তাহলে আমরা যাই। উস্তাদ, উস্তাদ। চাঁদ, আবার কি হলো রে? আমার কিছু হয় না। তাহলে ওই যে কি?
তোর জ্বালায় একটু যে ভাবনা চিন্তা করবো, রেস্ট নিব, তারও উপায় নেই। আপনার তো না বড় চিন্তা পড়ে গেছে ওই মহিলা। কোন মহিলা? আর সে ভাবনায় পড়লে আমারই বাকি। আপনার কোনো সমস্যা না হইলেও আমার সমস্যা আছে। আমি ওনারে কথা দিয়ে ফেলাইছি, এই গোরস্থানের মধ্যে শুধুমাত্র আপনিই পারেন ওনার মুশকিল আসান করতে। এত বড় কথা তুই বলে ফেলেছিস? বলা হয়ে গেছে? হয়ে গেছে। উদ্ধার করেছ। তা ওনার সমস্যাটা কি? আমি কেমনে করবো? উনি আমার জিগাইলো এই গোরস্থানে বর্তমানে দায়িত্ব কি আছে, আমি আপনার কথা বইলা দিলাম। এখন চলেন, উনি আপনার ডাকতেছে। ও কি অবস্থা, চলেন। হ্যাঁ চল। ওস্তাদ আপনারা কথা বলেন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? পশ্চিম দিকে যে কবরটা খোঁড়া হচ্ছে ওটা নিয়ে একটু কথা বলতাম। ও, ওটা দাফনের যাতে কোনো অসুবিধা না হয় আমি সব ব্যবস্থা করে রেখেছি। ইতিমধ্যে কবর খোঁড়া প্রায় শেষ। না মানে লোকটাকে এত চেনা মনে হচ্ছে কেন? সেই ভরাট সুরেলা কণ্ঠ, সেই ভ্রু, টিকলো নাক। ও কি আজাদ? কিন্তু বাউলের মতো এত বড় বড় কাঁচা পাকা দাড়ি, গোঁফ, ঝাঁকড়া বাবরি চুল। ও এই বেশি গোরস্থানে কাজ করবে কেন? কালো কাপড় দিয়ে সারা শরীর আবৃত ভদ্র মহিলা কে? কণ্ঠস্বরটা এত পরিচিত মনে হচ্ছে কেন? সারা মুখ দামি মেকআপে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, কিন্তু ওই মায়া ভরা চোখ দুটো আমাকে টানছে কেন এমন করে? ওর কণ্ঠস্বর শুনে আমার হৃদয়ে বীণার তন্ত্রীতে তন্ত্রীতে এমন সুরের ঝড় বইছে কেন? তবে কি সে আমার মনের আকাশে বিচরণকারী পাখি নামে মেয়েটি? না, কি সব ভাবছি আমি? আমার মন বলছে সেই পাখির চোখের ছাউনি যে আমার চিরচেনা। না না, এ মেয়ে পাখি হয়ে পারেই না। কিন্তু পাখি এখানে এ বিষয়ে আসবে কেন? সে তো... তুমি কেমন আছো? কাকে বলছেন? কেন তোমাকে? আমাকে মানে আপনি? আপনি নয়, তুমি আমাকে তুমি করে বলছো। হয়তোবা। হয়তোবা না, সত্যি। কেমন আছো বললে না তো? আমি তো সবসময় ভালো। তুমি? তোমার তো ভালো থাকারই কথা। তাই না? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সব সুখ আমার বিশ্বাস। আবার কবিতা কেন? কেন? তুমি বড় শিল্পী, বড় আবৃত্তিকার, তাই বলে কি কবিতা শুধুই তোমার? না, বিষয়টা তা না। আমি কোনো শিল্পী নই, আবার আবৃত্তিকারও নই। আমি এই গোরস্থানের একজন সামান্য সেবক। চলো ওই মাচেটে গিয়ে বসি, আসো। তা সেবক সাহেব, এই গোরস্থানে কবে থেকে কাজ করছো? আর এলেই বা কি করে? না, সরাসরি তো আর এখানে আসিনি। তবে
সে অনেক কথা। চলো বাকি কথা বসেই বলি। বাদে বসাবো। প্রথমে গেলাম অরণ্যের লীলাভূমি সুন্দরবন, তারপর সেখান থেকে রাঙামাটির পাহাড়ের চূড়া ছুঁয়ে কাপ্তাই হ্রদে। কি সুন্দর সেই জলভূমি। তারপর বিশ্বের সেরা বিস্তীর্ণ সমুদ্র সৈকত কক্সবাজার, সেখানে কিছুদিন থাকলাম। তারপর দেখলাম আরেক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের তামাবিল আর শ্রীপুরের পাহাড়ি ঝর্ণা থেকে বয়ে আসা পাথরের নদী। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় ছোট পাথরের ঢিপি। আমাদের দেশে যে এত সব সৌন্দর্যের লীলাভূমি আছে, না দেখলে এর মজা উপভোগ করা যায় না। আমরা শুধু বিদেশ বিদেশ করে হাওতাশ করি, কিন্তু নিজের দেশের সৌন্দর্য উপভোগ করি না। যতদিন না আমরা নিজের দেশকে ভালোবাসবো, ততদিন আমরা অবহেলিত থেকেই যাব গোটা বিশ্বের কাছে। আমি, তুমি, আমরা একদিন থাকবো না, কিন্তু থাকবে আমাদের দেশের এইসব দর্শনীয় উপভোগী স্থানগুলো। দেশি বিদেশি পর্যটকদের আনন্দভূমি হবে ওই সব স্থান। এদের রক্ষা তো আমাদেরই করতে হবে, নাকি? এই দেখো, কি বলতে গিয়ে কি সব বক্তৃতা দিয়ে ফেললাম। না বলো, শুনতে ভালোই লাগছে। সত্যি কথাকে সবাই ভালোবাসে। তারপর প্রকৃতির কাছ থেকে ফিরে এলাম বাস্তবতার কাছে। রাজশাহীর এই টিকাপাড়া গরুস্থানে, এখানেই থেকে গেলাম। তা এখানে কতদিন? বলবো কেন? তুমি কে? তুমি কি সত্যি পাখি নাকি অন্য কেউ? কেন বিশ্বাস হয় না? ঠিক আছে, এই নাও দেখো। ওড়না দিয়ে মেকআপে ঢাকা তোমার আদরণী চেহারাটা আমার চিনতে ভুল হয়নি প্রথম থেকেই। দাড়ি গোফ আর বাবরি চুলে সাধু বাবা সেজে থাকলেও তোমাকে চিনতে আমার ভুল হয়নি। তোমার শরীরের সুগন্ধ যে আমার খুব চেনা। আজাদ সাহেব, আজাদ সাহেব, আর ঢং করে লুকাতে হবে না। সামনে এসো, এসো বলছি। আসবে না? আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। কষ্টে পাওয়া সুখটা আমার কেড়ে নিও না, যত্নে ধরা হাতটা আমায় ছেড়ে দিও না, স্বপ্নে ভরা মনটা আমার ভেঙে দিও না। আচ্ছা আজাদ, তুমি লুকালে কি আমার কাছ থেকে লুকাতে পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। পারবা না, পারবা না। কেন? কারণ তুমি আমার ধারে কাছে আসলেই আমি বুঝতে পারবো যে তুমি এসেছো। আমাকে না দেখে কিভাবে তুমি বুঝবে
যে আমি তোমার কাছে এসেছি? বুঝবো সাহেব, আমি ঠিকই বুঝবো। কেন না? কেন না? কেন না তোমার শরীরের সুগন্ধটা আমার খুব চেনা। ওরে দুষ্টু, এই কথাটা সত্যি? এটা তো কখনো আমার চিন্তায় আসেনি। তা আসবে কি করে? সারাক্ষণ তো নিজের চিন্তায় মশগুল থাকো। না পাখি, আমি কখনো নিজের চিন্তায় মশগুল থাকি না। আচ্ছা, তাহলে আমি যে তোমার জন্য অপেক্ষা করছি, কি সব জরুরি খবর দেবে বলে আমাকে ডেকে এনেছো, কি হলো বলছো না কেন? বলো। সরি, আমি না তোমাকে দেখে না ভুলে গেছি। মানে আসলে হয়েছে কি জানো, তোমাকে দেখলেই না আমি সবকিছু ভুলে যাই। থাক, ওসব বলে আর আদিক্ষেতা দেখাতে হবে না। আদিক্ষেতা নয় পাখি, সত্যি বলছি। এখন বলো কি জন্য ডেকেছিলে? কি জন্য ডেকেছি? আসলে কি জানো পাখি, কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম, কি বৃষ্টি ঝড়ো রাতে তুমি বেশিরভাগ সময় আমার সাথে ফোনে কথা বলো। তাই তোমাকে দেখার স্বাদ পূর্ণ করার জন্যই তোমাকে ডাকা। কি এই কথা? না মানে ফোনে কথা বলার শেষে তুমি যখন বলো ঘুমাও লক্ষ্মীটি, ভালো থেকো, এই কথাটা আমাকে না অনেক তৃপ্তি দেয়। ওসব হেয়ালিপূর্ণ কথা বাদ দাও, কি বলবে বলো। আমার ক্লাস আছে, ক্যাম্পাসে যেতে হবে। অসুবিধা নেই তো, এই প্রেম পাগল তো আছেই। অন্য দিনের মতো আজও তোমাকে পৌঁছে দেবে ক্যাম্পাসে অথবা বাসায়। তুমি যেখানে যেতে চাইবে সেখানেই পৌঁছে দেবে। তোমার দেহের মনের পরস্পর ক্ষণগুলো থেকে বঞ্চিত হব কেন? থাক, আর বাদরামি করতে হবে না। ওকে বাবা, আর কোনো বাদরামি হচ্ছে না। চলো, এখন তোমার প্রিয় চটপটি খাওয়াবো, তারপরে তোমাকে প্রিয় কফিটা খাওয়াবো। ওকে, চলো চলো। এক্সকিউজ মি। এসে গেছো? ও কি যে শান্তি। অশান্তির কোনো কারণ তো দেখছি না। তুমি আমাকে এখানে আসতে বলেছো আর আমি চলে এলাম। আসলে তুমি আমার আলাউদ্দিনের চেরাগ, ঘষা দিলে দত্তের মতো হাজির হয়ে যাও। এটা কিন্তু খুব খারাপ হবে। আমাকে তুমি দত্তর সাথে তুলনা করবে না, খবরদার। এই কথাটা এখন উল্টো করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঘাট মানছি, মাফ চাইছি, হলো তো? তুই মাপ চেয়েছো, আমি তোকে মাফ করে দিলাম। আচ্ছা এখন বলো তো, কি এমন জরুরি বিষয়? মানে খুব জরুরি কোনো তলব আছে? না তেমন কিছু না, এই মার্কেটে একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, তাই তোমাকে ফোন করেছি। ও এই কথা। কিন্তু সত্যি সত্যি দৈত্যের মতো এত তাড়াতাড়ি তুমি কোত্থেকে এলে? এই আলাউদ্দিনের চেরাগকে আমন্ত্রণ জানালে মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায়। একে বলে জাদু, জাদু চেরাগ। সত্যি আশ্চর্য, যেদিনই আমার প্রয়োজন হয়েছে ডাকলেই তোমাকে মুহূর্তের মধ্যে আমার কাছে পেয়েছি। তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো? তোমাকে এত ভালোবাসি কিনা তা তো জানি না। চলো, তোমার পছন্দ করে ড্রেস যদি অন্য কেউ পছন্দ করে নিয়ে যায় তার আগেই নিতে হবে। চলো। অসম্ভব, আমিও কম সাবধানী নই। ওই ড্রেসটা প্যাকেট করে রেখে এসেছি যেন কেউ নিতে না পারে। আমরা কি হারপিতে যাব না আগে ড্রেস কিনবো? তুমি আমাকে ড্রেস কিনে দিবা, আমি তোমাকে হারপিতে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে চলো। ওকে, তুমি ড্রেস নেবে 20,000 টাকা, আমাকে হারপিতে হবে একটা বার্গার 500 টাকা। কি ব্যাপার পাখি, হঠাৎ আজ এই সময় আমার অফিসে? কেন আসতে নেই নাকি? আজকে কি তোমার অফিসে নতুন এলাম যে অবাক হচ্ছ? আরে না না, তা না, প্লিজ বসো। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। ক্লান্ত না, আমার মন খারাপ।
তাই এরকম লাগছে। ওকে, একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। তার আগে বলো তো, চা না কফি খাবে? একটা হলেই হবে। জাস্ট ওয়েট। হ্যাঁ লিটন, দুটো রং চা পাঠাও তো। আচ্ছা আজাদ, তুমি কয়েকদিন অফিস থেকে ছুটি নিতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না? কিন্তু তার আগে তো বলতে হবে ছুটিটা কেন নিতে হবে। আমরা বেড়াতে যাব। পাহাড়, সমুদ্র, চা বাগান, আমাদের দেশের সব সুন্দর সুন্দর স্থানে বেড়াতে যাব আমি আর তুমি। আর তুমি যদি বেশি দিন ছুটি ম্যানেজ করতে পারো তাহলে আমরা ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া আর অন্যান্য দেশেও যেতে পারি। আচ্ছা ঠিক আছে, সামনে চা এসে গেছে, চাটা খাও, মাথাটা ঠান্ডা হোক, তারপরে ভ্রমণের পরিকল্পনা করা যাবে। জানি পাখি, তোমার চকচকে গাড়ি বাড়ির লোভ, বিদেশে জীবন যাপনের আকাঙ্ক্ষা, তোমার দাম্ভিক মনোভাব, অপরের কথাকে মূল্য না দিয়ে শুধু নিজেকে বড় করে দেখার মানসিকতা, আমার কাছে অনেক সময় মিথ্যা আশ্রয় নেয়া। সবই বুঝি আমি, কিন্তু কিছুই বলি না। বলি না তুমি কষ্ট পাবে ভেবে। আজাদ, মনে রাখলে তো কি বললাম? তুমি বলেছো, মনে না রেখে কি উপায় আছে? আজ তাহলে উঠি, ক্যাম্পাসে আমার একটা মিটিং আছে। তবে একটা কথা বলি, সাবধানে থেকো। আমি কি আসবো? না না, আমি চলে যেতে পারবো। বাই বাই। আজাদ সাবধানে। এই মামা, আসাদকে যাবেন? আচ্ছা দাঁড়ান। আচ্ছা তুমি পাগল নাকি? এভাবে দৌড় দিলে কেন? কি হলো? ফেল ফেল করে তাকিয়ে আছো কেন? না মানে কি মানে কি? এই প্রথম তোমাকে লাল পেরে শাড়িতে দেখলাম, আনন্দে আমার মনটা ভরে গেল। তাই বলো? মনে হচ্ছে এ যেন আমার জন্মদিনের উপহার। তোমার জন্মদিন কবে জানো? বারে, আমার জন্মদিনের কথা তুমি ভুলে গেছো, কিন্তু তোমার জন্মদিনের কথা আমি কিন্তু ভুলিনি। 12ই মার্চ, 6 দুগুণে 12, বুঝলে? তা ঠিক আছে, কিন্তু তোমার জন্মদিন কবে বলো? 6 ফেব্রুয়ারি, কিন্তু আজ 13ই ফেব্রুয়ারি। শুনে কি লাভ? চলো, সিজি দাঁড়িয়ে আছে। আসো আসো আসো। এই যে ম্যাডাম, তোমার বাড়ির সামনে এসে গেছে। আগামীকাল 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। কালকে যদি তোমার সাথে আমার দেখা না হয়, এই জন্য আগাম শুভেচ্ছা। ভাই যাবো? হ্যাঁ যাবো, চলেন। কি হলো পাখি, এসেই তুমি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লে যে? না এমনি,
মানে আমার যেতে হবে, ক্যাম্পাসে একটা কাজ আছে। ক্যাম্পাসে? তুমি না একটু আগে বললে যে তুমি ক্যাম্পাস থেকে এসেছো, আবার এখন কি প্রয়োজনে ক্যাম্পাসে যাবে? অবশ্য তুমি বললে তোমার সাথেই। তোমার সাথে তোমার কথা হয়েছে, আমরা দুইজন এখান থেকে শিল্পকলায় যাব নাটক দেখতে, তার আগে বইমেলায় যাব। হ্যালো, হ্যাঁ আমি আসছি। কে ফোন করেছে? আমার বন্ধুরা একসঙ্গে ক্যাম্পাসে নাটক দেখবে বলছে। এখন অতদূর ক্যাম্পাসে গিয়ে নাটক দেখা কি খুবই জরুরি দরকার? কেন জরুরি নয় বলতে পারো? না মানে আমি বলছিলাম, মানে তুমি কি ভাবো শুধু তোমার সঙ্গে নাটক দেখবো, আমার অন্য বন্ধুদের সঙ্গে নাটক দেখবো না? আরে পাগল, আমি কি সে ধরনের কথা কিছু বলেছি? তাই তো মনে হচ্ছে। কি মুশকিল, কি বলছো তুমি পাখি? আমি কিছুই বলছি না, আমি চললাম। চললাম মানে? চলে যাচ্ছি। আরে কি আশ্চর্য, এই পাগলের মানে কি পাখি? সবই বুঝি পাখি, সবই বুঝি, সবই বুঝতে পারি, শুধু তুমি কষ্ট পাবে বলে তোমাকে কিছু বুঝতে দিই না, সব সহ্য করি। বিশ মিনিট হয়ে গেল, এখনো আসছে না। আমি তো বুঝতে পারছি না, ও অনেক লেট করছে। রাকিব, শাকিলা চল। কোথায় যাব? কেন, ক্যাম্পাসে যাব, নাটক দেখবো না? ঠিক আছে, কিন্তু পাখি তোকে তো রাগান্বিত মনে হচ্ছে কেন? রাগ হবো না? আজাদ কি বলে জানিস, ক্যাম্পাসে গিয়ে নাটক দেখা কি খুবই জরুরি? আশ্চর্য। আহা, তুই একটু শান্ত হ। ওই লোকটা সম্পর্কে আমি অনেক কিছুই জানি। তুই দুঃখ পাবি, কষ্ট পাবি, মন খারাপ করবি, এ কারণে তোকে আমি এতদিন কিছুই বলিনি। কেন বলবি না? তোকে সব বলতে হবে। বলবো বলবো, তোকে সবই বলবো। সে যে কত জঘন্য মনের মানুষ তা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। লাগুক সময়, কিন্তু আমার সব জানতে হবে। ঠিক আছে পাখি, রকি তোকে সবই বলবে। এখন চল ক্যাম্পাসে, নাটক দেখার আগে পেট পূজাটা সেরে আসি। অতএব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চল। চল চল। ও স্যার, চা খাবেন? না, তুই যা, ঘরে গিয়ে লেখাপড়া কর। একটা কথা বলি তোমাকে, আজ এতদিন মানে 8 বছর পরে তুমি আমার সম্মুখে। সত্যি বলছি, খুব ভালো লাগছে আমার। এই মুহূর্তে আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে। কি বলো? তুমি এত বড় একজন শিল্পী এদেশের, এখানে এ বেশে এখানে পড়ে আছো কেন? এত বড় একজন প্রতিভা, এত গুণী শিল্পী এভাবে এই গোরস্থানে বিচরণ করবে আমার ভাবনায় আসে না। আর তুমি তো একজন সম্ভাবনাময় শিল্পী হয়েও নিজেকে। থাক না আমার কথা, তুমি কেন বঞ্চিত করলে দেশের মানুষকে? সে অর্থে কাউকে বঞ্চিত করছি না, লিখছি। এখানকার কিছু বিষয় নেই। এখানকার বিষয়? হ্যাঁ, এই গোরস্থান, একে ঘিরে এর আশপাশের জীবন। এই গোরস্থানে মাটির নিচে মানুষগুলো শান্তি থাকলেও এর বাইরের মানুষগুলোর জীবন কিন্তু শান্ত পথে এগোয় না। এখানকার গোরখাদক, রাজমিস্ত্রি, লাশ ধনের কাজে যারা ব্যস্ত তারা, মৌলভী সাহেব, গোরস্থানের কমিটি, বিভিন্ন পর্যায়ে মানুষ, এছাড়া বাইরের কফিনের দোকানদার, কাফনের দোকানদার, চাটাইয়ের ব্যবসায়ী, আতর, গোলাপ, লোবান কাঠির ব্যবসায়ী, ফুল বিক্রেতা, এদের সবারই জীবন চলে এই গোরস্থানকে কেন্দ্র করে। এরা ব্যবসায়ী হলেও এর বেশিরভাগ মানুষই নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে। এদের এইসব বিচিত্র জীবনই আমার লেখার উপাদান। এটাকে খাটো করে দেখার তো কিছু নেই। তা অবশ্যই, কিন্তু
তোমার বিষয়টা পাখি, আজ তোমার দরদ ভরা কথা সত্যি ভালো লাগছে। তবু একটা দিনের কথা বলি তোমাকে, দেখো তো মনে করতে পারো কিনা। বহুবার তোমাকে যেখান থেকে পৌঁছে দিয়েছি, সে আসাদ গেটের সিগন্যাল থেকে আমার গাড়ি দাঁড়ানোর সময় তোমার সাথে ফোনে কথাগুলো। তাহলে আমরা আগামী সপ্তাহে কোথায় যাচ্ছি বলো তো? রাঙামাটি না সন্দ্বীপ? খুব মজা হবে, তাই না? হ্যালো, কোথায়? পাখি, যে জায়গা থেকে তোমাকে গাড়িতে উঠাই, যেই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকো, সেই জায়গাটা হচ্ছে আসাদ গেট। আমি এখন ওই জায়গাতেই গাড়িতে বসে তোমার সাথে কথা বলছি। আমি কি ট্রাফিক পুলিশ নাকি যে ঢাকা শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকি? কি ব্যাপার, তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? না মানে কেমন যেন খুব অচেনা লাগছে। তোমার মুখে তুমি অসংখ্যবার শুনেছি, আমার থেকে তোমাকে কেউ কোনোদিন এত ভালোবাসতে পারেনি। আমি তোমার ধ্যান জ্ঞান, 24টা ঘন্টা তুমি আমার সাথে থাকতে চাও। সেই তুমি কোন একটা অজানা শক্তিতে, কোন একটা কি কারণে যে আমার থেকে এত দূরে সরে গেলে, আমি ঠিক জানি না। কি অপরাধ আমার, সেটাও তুমি বলে গেলে না। দেখো, আমি ঠিক জানি না যে তোমার সাথে খুব বয়সে খুব বেশি একটা পার্থক্য আমার না। কোন অপরাধে তুমি আমাকে এতটা অবহেলা করলে? কারো বয়স কম বেশি নিয়ে ভাবনার চিন্তার আমার সময় নেই। অবশ্য তোমার থেকে সবকিছুতে আমি একটু বেশি এগিয়ে। এই যেমন ধরো, তোমাকে সব থেকে বেশি আমি ভালোবাসি। সবসময় তোর খোঁজ খবর নেই, তোকে টেক কেয়ার করি। তুমি যখন কষ্ট পাও কোনো কারণে, বেশি কষ্ট আমিই পাই। তুমি যখন একটু আনন্দ পাও, একটু খুশি হও, মনে হয় পৃথিবীর সব থেকে খুশি মানুষটা আমি, যে তুমি একটু আনন্দে হেসেছো, খুশি হয়েছো। এসব ফিরিস্তি শোনার ইচ্ছে আমার নেই। আচ্ছা তুমি বলো তো, কেউ কি বলতে পারে এই পৃথিবী থেকে বয়স বেশি কিংবা কম যেই হোক না কেন, কে আগে এই পৃথিবী ছেড়ে চলে যাবে? কেউ বলতে পারে না। দেখো, আমরা আসার টাইমটা জানি, যাওয়ার টাইমটা জানি না। কে কখন বাইপাস করে চলে যাব, বয়স কম না বেশি, সেটা কিন্তু আমরা কেউ জানি না। আচ্ছা বলেন তো, আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে এসব কথা কেন বলছেন? কি ব্যাপার, আমাদের তো চমৎকার সুন্দর রিলেশনের মাঝে আপনি সম্বোধন আসছে কেন? দেখুন, আমাকে আর বিরক্ত করবেন না। আমি গরিব না যে আপনার। জাগে, আমাকে আর ফোন করবেন না। পাখি, হ্যালো, কি ভাবছো? হ্যাঁ, একটা ষড়যন্ত্র। সেদিন তুমি টেলিফোনে ঠিকই বলেছিলে, তোমাকে আমার শত্রু করার জন্য, তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য সত্যি একটা বিরাট ষড়যন্ত্র হয়েছিল, যা আমি অনেক পরে বুঝেছিলাম। তখন আর আমার কিছু করার ছিল না। কিন্তু আমার কি অপরাধ ছিল তা তো জানাতে পারতে। তা হয়তো পারতাম, কিন্তু তৃতীয় পক্ষ এমনভাবে আমার মনকে বিষিয়ে দিয়েছিল যে তখন তোমার সাথে কথা বলতে আমি বিরক্ত হতাম। সেই কথাও তো আমাকে জানাতে পারতে। ভুল ভুল, সবই ভুল ধারণা ছিল আমার। এখন এখন ওসব আলাপ করে কি হবে, কোনো লাভ নেই তাতে। তবু বাদ দাও না ওসব। এখন শুধু ভাবছি, পুরনো রাস্তাকে বাইপাস করে নতুন চকচকে রাস্তায় হেঁটে আমি কি ভুল করলাম? ভুল নয় পাখি, ভুল নয়। নতুন চকচকে কোনো কিছুর প্রতি টান বা আকর্ষণ যাই বলো, প্রতিটি মানুষেরই থাকে, যতক্ষণ না উপলব্ধিতে আসে কোনটা আসল আর কোনটা নকল। কিন্তু এই এতদিন পরে ও কথা বলার কারণ? কারণ তো আছেই। কেন আমি আজ এখানে
এই গোরস্থানে হঠাৎ আসা নিয়ে তোমার মনে কি কোনো প্রশ্ন জাগছে না? জায়গায় তো স্বাভাবিক। কেন তুমি রাজধানী ঢাকা শহর ছেড়ে, নাকি বলবো অস্ট্রেলিয়ার বোস্টন সিটি ছেড়ে এই ছোট্ট রাজশাহী শহরে এই টিকাপাড়া গোরস্থানে এসেছো? একটা কথা বলি তোমাকে, আসলে দীর্ঘদিন বাদে তোমাকে দেখার পর অতীত আমাকে এত মোহচ্ছন্ন করে ফেলেছে, বর্তমান তার কাছে মিলান হয়ে গেছে বোধহয়। তোমার কাছে তা হবে হয়তো, কিন্তু আমার কাছে অতীতের মূল্য খুব বেশি না হলেও কম না। বর্তমান বাস্তবতার মূল্য অনেক অনেক বেশি। আমার চোখ দুটো ভেজা মনে হচ্ছে কি? তা দেখেও কি তুমি কিছু বুঝতে পারছো না? হ্যাঁ যাই, এখানে এলে কেন যেন সবার চোখই ভিজে যায়। এখানে তো সবাই চোখ ভেজাতে আসে, আবার এখান থেকে বের হলেই ভেজা চোখে শুকিয়ে কাঠ হয়ে যায়। এখানে সবাই আসে, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী সন্তানকে হয় শেষ শয়নে শায়িত করতে, অথবা পূর্বে শায়িত মরহুমদের রুহের মাগফিরাত কামনা করতে। সবার চোখে এক ধরনের বৃষ্টি আসে। তুমি কোন দলে? নিশ্চয়ই কাউকে কবর দিতে নয়, কারণ মেয়েরা সাধারণত কবর দিতে আসে না, তবে কবর জিয়ারত করতে অনেকেই আসে। তাই বা কি করে হয়? এই শহরে তো তোমার বাড়ি নয়, বাড়ি তো ঢাকা মহানগরীতে, আর এই শহরে তোমার আত্মীয় স্বজন আছে বলে তো আমার জানা নেই। তার মানে কি? তার মানে কিছুই না। এই পবিত্র স্থানের স্পর্শে তোমাকে আমি মিথ্যে বলবো না। একজন মানুষ দেশে বিদেশে অবৈধ কাজের মধ্যে দিয়ে বিভিন্ন মানুষকে ঠকিয়ে, সঙ্গীদের ফাঁকি দিয়ে, লোভের তাড়নায় অনেক সম্পত্তি আর টাকা পয়সা মালিক হয়েছে খুব অল্প সময়ে, কিন্তু ভোগ করতে পারেনি। অবশেষে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য, সাধারণভাবে বেঁচে থাকার জন্য ঢাকা ছেড়ে চলে আসে এই জেলা শহরে, কিন্তু বাঁচতে পারেনি ওদের হাত থেকে, বাঁচতে পারেনি নিয়তির অমোঘ বিধান থেকে। তার মানে সে বুঝতে পেরেছিল খারাপ কাজের মধ্য দিয়ে মানুষ ধনী হতে পারে, কিন্তু সুখী হতে পারে না। এও বুঝতে পেরেছিল তার উপর আঘাত আসবেই, কারণ সে ভালো হতে চেয়েছিল, ভালোভাবে জীবনযাপন করতে চেয়েছিল। তাহলে লাশটা কি? মাস্টার ভাই, ওই লাশটা দোয়ানে পৌঁছানো শেষ, গোর করাও শেষ, গোসল করানো শেষ। অনেক জানাজাটা পড়াইলে আমরা কবরটা দিতে পারি। আপনি চলেন, আমরা জানাজার কামটা সেরে লাগি। হুজুরও কোনো অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। পাখি বললে না লাশটা কার? আমার স্বামীর। তোমার স্বামীর? হ্যাঁ, ইচ্ছে ছিল সুন্দর রাস্তা দিয়ে সামনের দিকে এগোবো, পৌঁছবো আনন্দনগরে। সেখানে যার উপর ভরসা করলাম সেই আমাকে বাইপাস করে চলে গেল আপন ঠিকানায়, আসল ঠিক। পাখি, এ কি হলো? তোমার জীবনটা এমন হোক তা তো আমি কখনো চাইনি পাখি। অন্যায় করে তোমাকে কষ্ট দিয়ে বাইপাস করে তার কাছে চলে যাওয়াই, সেও আমাকে বাইপাস করে চলে গেল। জানি না পাখি, জানি না, সব জানো সর্বশক্তিমান আল্লাহ।
না।